আমার মা বাবার ঘরে মাঝে মধ্যেই ঘুমাতো না। যদি কোনো রাতে বাবার ঘরে মা শুতে যেত, তখন পরের দিন সকালবেলা মা ন্যাংড়াতে ন্যাংড়াতে ঘরের বাইরে বেরোতো। একদিন মা ঘুমাচ্ছিল, তখনই আমি মায়ের কাপড় পরে মুখ ঢেকে বাবার ঘরে চলে গেলাম। তারপর বাবা আমাকে মা ভেবে আমার সাথে যা করলো, সেটা শুনে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। আমার মা আমার বাবার রুমে খুব একটা ঘুমাতেন না। যদি কোনো রাতে মা বাবার ঘরে ঘুমাতেন, তাহলে পরের দিন সকালে মা কাঁদতে কাঁদতে বের হতেন। একদিন মা যখন আমার রুমে ঘুমাচ্ছিল, আমি মায়ের কাপড় পরে বাবার রহস্য জানবার জন্য বাবার রুমে গেলাম। বাবা আমার সাথে যা করলো, তাতে আমি হতভম্ব হয়ে গেলাম। কারণ বাবা আমাকে বিছানায় শুইয়ে শেষবার আমি মাকে কাঁদতে দেখেছিলাম। যখন মা বিছানায় বসে খুব কাঁদছিলেন, মাকে এভাবে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি চাইলেও তাকে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। প্রায় সকালেই মায়ের এরকমই অবস্থা হতো। কয়েকদিন আগেই আমি মাকে একবার জিজ্ঞাসা করেছিলাম কেন সে সকালে বাবার ঘর থেকে বেরিয়ে এত কাঁদেন, কিন্তু মা আমাকে কোনো উত্তর না দিয়ে উল্টে আমাকে বকে দিলেন। মা যখনই বাবার ঘর থেকে বের হতেন, তখনই তার চেহারায় অদ্ভুত থাকতো। এলোমেলো চুল, ছেঁড়া কাপড়, সে একটা অদ্ভুত অবস্থা। এই জিনিস কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে। যত আমি ধীরে ধীরে বড় হচ্ছিলাম, ততই সবকিছু আমার কাছে কেমন অদ্ভুত মনে হতো। সারা রাত বাবা মায়ের সাথে কি এমন করেন, সেটা নিয়ে আমার ভিতরে একটা জিজ্ঞাসা জন্ম নিয়েছে। এই প্রশ্নটা আমাকে অস্থির করে তুলত। আমার বয়স 15 বছর। এখন আমি অনেক কিছুই ভালোভাবে বুঝতে পারি। মায়ের কান্নাকাটি দেখে মাকে খুব অসহায় মনে হতো। আশ্চর্যের বিষয় হলো, মা যখনই বাবার ঘর থেকে বের হতেন, তখনই তিনি কাঁদতে কাঁদতে বের হতেন। আর বাবা যখন রুম থেকে বের হতেন, তখন তার মুখে হালকা হাসি লেগেই থাকতো। তাকে দেখে মনে হতো যেন তিনি একজন যুবক। তিনি কিছু না কিছু গান গুনগুন করে গাইতে থাকতেন, যেন তিনি খুব খুশি। আর মায়ের অবস্থা এমন ছিল যে বাবার ঘর থেকে বের হওয়ার পর মা আবার বাবার সামনে যেতেই ভয় পেতেন। এমনকি মা নিজের হাতে করে খাবার না দিয়ে আমাকে দিয়ে বাবার রুমে নাস্তা পাঠাতেন। হয় মা সারাক্ষণ রান্নাঘরে দাঁড়িয়েই কাঁদতে থাকতেন, না হলে নিজেকে বাথরুমে আটকে রাখতেন। মায়ের অবস্থা দেখে খুব খারাপ লাগতো। আমি ক্লাস 10-এ পড়ি এবং সকালে নাস্তা খেয়ে আমি আমার স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতাম। কিন্তু মায়ের চিন্তা সারাক্ষণ আমার মনে ঘুরপাক খেত। আমি কোনোদিনই সকালে বাবাকে বিচলিত বা টেনশন দেখিনি। তিনি সর্বদা খুশি হয়ে সকালে নাস্তা করতে বসতেন, আর তার মুখে সবসময় হাসি লেগেই থাকত। ওদিকে মায়ের দিকে তাকিয়ে মনে হতো যে যে কোনো সময় মায়ের কিছু একটা হয়ে যেতে পারে। প্রায় নাস্তা তৈরির সময় মায়ের শরীর কাঁপতে দেখেছি। আমার মন মাকে জিজ্ঞেস করতে চাইতো, বাবা রাতে তার সাথে কি এমন করে যে তার এমন খারাপ অবস্থা হয়। কিন্তু বাবার নাম শোনার সাথে সাথে মায়ের মুখ কেমন যেন সাদা হয়ে যেত। পড়াশোনায় আমার মন লাগতো না, না বাড়িতে থাকতে মন চাইতো। সব সময় আমার মন চাইতো আমি যেন কোনোভাবেই মাকে বাবার ঘরে যেতে না দিই, কিন্তু আমি কোনোভাবেই বাবাকে না করতে পারছিলাম না। বাবা আমার সামনে সবসময় মায়ের সাথে খুব ভালোবেসে কথা বলতেন। বাড়ির পরিবেশ আমাকে এতটাই টেনশনে ফেলে দেয় যে আমি পরীক্ষায় বাজেভাবে ফেল করি। আমি আমার বাবা মাকে রেজাল্ট জানাইনি, তবে আমার বন্ধু অবাক হয়েছিল, কারণ আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। সে আমাকে বারবার জিজ্ঞেস করতে লাগলো আমার মন কোথায় পড়ে থাকে। আমি ওকে মা বাবার কথা বললাম। তোর বাবা ইংরেজি ছবি দেখে না তো? আমার বান্ধবী আমাকে প্রশ্ন করলো। আমার বান্ধবীর প্রশ্ন শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। ওর দিকে তাকিয়ে বললাম, ছবির সাথে এর সম্পর্ক কি? ও আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। আমি বুঝতে পারিনি, তাই ও প্রসঙ্গ বদলে দিল, কিন্তু আমার মন ছবির ব্যাপারে আটকে রইল। এত কিছুর মধ্যে আমার বান্ধবী এই প্রশ্ন করলো কেন? আমি যখন বাসায় ফিরে আসি, তখন মায়ের খালাতো ভাই রহিম চাচা বসেছিলেন। সে দুপুরে আমাদের বাসায় আসতেন। ছোটবেলা থেকে তাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। মা বলতেন ছোটবেলায় তারা দুজনে একসাথে থাকতেন। তারপর রহিম চাচা দুবাই গেলেন,
আর মায়ের বিয়ে বাবার সাথে হয়ে যায়। মায়ের বিয়ে 17 বছর হয়ে গেছে এবং আমি তার একমাত্র মেয়ে। হয়তো কয়েক বছর আগেও সবকিছু ঠিকঠাক ছিল, অথবা আমার বয়স কম ছিল বলে আমি কিছু বুঝতে পারতাম না। কিন্তু কয়েক বছর ধরে আমি মায়ের অবস্থা খুব ভালোভাবে বুঝতে শুরু করেছি। আমি জানতাম আমার বাবা ভালো মানুষ নয়, তিনি আমার মায়ের কষ্টের কারণ। আর এই ব্যাপারটা আমার মনে বাবার প্রতি বিদ্বেষ সৃষ্টি করে। রহিম চাচার সাথে আমার মায়ের খুব ভালো বন্ধুত্ব ছিল। মাত্র বছর খানেক আগে তিনি দেশে ফিরেছেন এবং প্রায়ই মায়ের সাথে দেখা করতে আসতেন। কিন্তু ওনার বাড়িতে আসা মা পছন্দ করতেন না। রহিম চাচা চলে যাওয়ার পর মা প্রায় আমাকে বলতেন, তোর বাবা যদি জানতে পারে রহিম প্রতিদিন আমার সাথে দেখা করতে আসে তাহলে খুব খারাপ হবে। মাকে এই বলে সান্ত্বনা দিতাম যে বাবা জানবে কি করে, বাবা সকালে কাজে যায় আর রাতে বাসায় আসে। আমি রহিম চাচাকে খুব পছন্দ করতাম। তিনি প্রতিদিন এসে মায়ের মুড ভালো করে যেতেন। তিনি আমার জন্য অনেক জিনিস নিয়ে আসতেন। বাবার ইনকাম এতই কম ছিল যে সংসার চালানো কষ্টকর। কি জানি মা কেমন করে বাবার মতো নিষ্ঠুর মানুষের সাথে জীবন কাটাচ্ছেন। রাতে আমি আর আমার মা বিছানায় শুয়ে চোখ বন্ধ করে মায়ের সাথে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাবা আমার রুমে এলেন। মা আমাকে নিয়ে শুয়েছিলেন। বাবা তাকে তার সাথে যেতে বললেন। মা আস্তে আস্তে না করলেন। আমি চোখ বন্ধ করে শুনতে লাগলাম সবকিছু। বাবা মাকে বলল, চলো শর্মা, আমি কথা দিচ্ছি তোমাকে একটুও জ্বালাবো না। বাবার ভালোবাসাযুক্ত মিষ্টি আওয়াজ আমার কানে পৌঁছালো। আমি তোমার সাথে যাব না, তুমি সবসময় এরকমই বলো। মা আবার যেতে অস্বীকার করলেন। তোমার বোঝা উচিত আমাদের মেয়ে এখন ছোট নেই, ও বুঝতে শুরু করেছে, প্রশ্ন করতে শুরু করেছে, কিন্তু তাতে তোমার কিছুই যায় আসে না। মা নিচু গলায় জবাব দিল। বাবা জোর করে মায়ের হাত ধরে তুলে নিয়ে গেলেন। আমার খুব নার্ভাস লাগছিল। না জানি বাবা মায়ের সাথে কি করেন। আমার বান্ধবীর ইংরেজি ছবির গল্পটাও মনে গেঁথেছিল। ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু মা এখনো ফিরে আসেনি। আমি পানি খেতে ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গেলাম। কিছুক্ষণ পর মা যখন পিছন পিছনে এলেন, আমি মায়ের দিকে ভালো করে লক্ষ্য করলাম। মায়ের চুল এলোমেলো দেখে অবাক হয়েছিলাম। মায়ের কাপড়ে কিছুটা ছেঁড়াও ছিল। মা আমার তাকানো দেখে বুঝতে পেরে তাড়াতাড়ি কাপড় জড়িয়ে নেন। মা সকালে আমার সামনে ভালো কাপড় পরেছিলেন, কিন্তু হঠাৎ মায়ের কাপড় কিভাবে ছিঁড়ে গেল? মা আমাকে জিজ্ঞেস করলেন, আমি এত রাত জেগে আছি কেন? একটা মিথ্যা অজুহাত দিলাম যে আমি এইমাত্রই ঘুম থেকে উঠে পানি খেতে এসেছি। মা আমাকে নিয়ে রুমে ফিরে এলেন। আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলাম, কিন্তু মায়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমার মন চাইল আমি উঠে মাকে সান্ত্বনা দিই এবং আমার মনে আসা সমস্ত প্রশ্নের উত্তর জিজ্ঞেস করি, কিন্তু আমি আমার জায়গায় চুপ করেই পড়ে রইলাম। বাবা সকালে এমনভাবে বেরোলেন যেন কোনো যুবক ছেলে। বাবার ইনকামও তেমন না, কিন্তু বাবা সবসময় হাসি মুখে থাকতেন এবং এমন পোশাক পরে কাজে যেতেন যেন তিনি একজন অফিসার মানুষ। আমি বাঁকা চোখে তার দিকে তাকালাম। তাকে দেখে আমার ঘৃণা হচ্ছিল। বাবার সামনে নাস্তা রেখে স্কুলে বেরিয়ে গেলাম। সারাদিন এমনকি স্কুলেও আমার মন বসেনি। শুধু মায়ের ছেঁড়া কাপড় আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। স্কুল থেকে ফেরার সময় রহিম চাচার সাথে দেখা। তিনি আমাকে দেখা মাত্রই তার গাড়িতে উঠিয়ে নেন। আমি কিছু না ভেবেই তার গাড়িতে গিয়ে বসলাম। রহিম চাচা আমার দিকে ধ্যান দিয়ে তাকিয়ে বললেন, কি এত চিন্তা করছিস? এত চুপ করে আছিস কেন? আমি এতটাই আবেগী হয়ে গিয়েছিলাম যে রহিম চাচাকে সব খুলে বললাম। আমার কথা শুনে রহিম চাচা বলতে লাগলেন, তুই বুঝতে পেরেছিস তো তোর বাবা কেমন বাজে একটা লোক? কেন তুই তোর মাকে বাবার কাছ থেকে বাঁচাচ্ছিস না? কতকাল তোরা দুজন এই অত্যাচার সহ্য করবি? রহিম চাচা সহানুভূতির সাথে আমাকে পরামর্শ দিলেন। কথাটা শুনে আমি টেনশনে পড়ে গেলাম। আমি বাবাকে ছেড়ে যাওয়ার কথা আগে ভাবতেই পারিনি, কারণ বাবা তো আমার সাথে কখনো জোরে কথাও বলেনি। তাহলে বাবাকে নিষ্ঠুর বলবো কিভাবে? আমি তো এটাও জানি না বন্ধ দরজার পিছনে তাদের মধ্যে কি হয়। রহিম চাচার কথা শুনে ভাবনার সাগরে ডুবে গেলাম। অনেক চিন্তা করেও বাবার এমন কোনো কথা মনে করতে পারলাম না
যাতে তাকে আমি নিষ্ঠুর বলতে পারি। কিন্তু মায়ের কষ্ট আর কান্না দেখে বুঝতে পারি বাবা নিষ্ঠুর। রহিম চাচা আমাকে স্কুল থেকে বাসায় নিয়ে এলেন, সঙ্গে নিজেও ভেতরে এলেন। মা আমাদের দুজনকে দেখে খুশি হয়ে আমাদের দুজনকে খাবার খেতে দিলেন। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই রুমে এসে ঘুমালাম, আর চাচা মায়ের কাছে বসে রইলেন। আমি ঘুমাতে পারিনি, রহিম চাচার কথাগুলো ভাবতে লাগলাম। মায়ের বাবার রুমে যাওয়ার 3 দিন হয়ে গেছে। এই 3 দিন ধরে মা আমার সাথে আমার ঘরেই ঘুমাচ্ছিলেন। মা যখন আমার সাথে থাকতেন তখন তিনি একেবারেই ভালো এবং চিন্তামুক্ত। কিন্তু বাবা সব সময়ই এই রকম থাকতেন। কিন্তু যেদিন মাকে রুমে নিয়ে যেতেন সেদিন প্রতিদিনের চেয়ে একটু বেশি খুশি মনে হতো। 4 দিনের দিন বাবা আবার মাকে তার ঘরে নিয়ে গেলেন। আমি সারা রাত অস্থির হয়ে বিছানায় এপাশ ওপাশ করতে লাগলাম। সকালে মা বাবার ঘর থেকে বের হলেন। ঠিকমতো হাঁটতেও পারছিলেন না এবং সে অনেক কষ্টে মাটিতে এক পা টেনে টেনে হাঁটছিলেন। মাকে জিজ্ঞেস করলাম, তোমার পায়ে কি হয়েছে? তিনি বললেন, ছোটোখাটো জিনিসে ধ্যান দিস না, মন দিয়ে পড়াশুনো কর। মাধ্যমিকের রেজাল্ট খারাপ হলে তোর বাবা আমাকেই দোষ দেবেন। মায়ের চোখ থেকে টপ টপ করে জল ঝরতে লাগলো। তিনি বাবার জন্য নাস্তা তৈরি করতে গেলেন। এরপর আর রান্নাঘর থেকে বের হয়নি। আমি মাকে নাস্তা দিয়ে বাবার কাছে গেলাম। আমি তাকে নাস্তা দিতে বাবা আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করতে লাগলেন। বাবার সুর এতটাই মিষ্টিত্ব ছিল যে আমি বাবার দুটো রূপ দেখে অবাক হয়ে গেলাম। এখন বাবার কথা শুনে কোনোভাবেই তাকে নিষ্ঠুর বলে মনে হয় না। আসলে মায়ের অবস্থা আমাকে চিৎকার করে বাবার অত্যাচারের কথা বলতো। আমি বাবাকে বললাম যে মাকে ছাড়া আমি ঘুমাতে পারি না, তাই তুমি রাতে মাকে তোমার ঘরে ডাকবে না। আমার কথা শুনে বাবা হাসতে লাগলেন আর বললেন, আমি মাঝে মাঝে তোর মাকে ডাকি, তোর মায়ের উপর আমারও তো অধিকার আছে এবং আমি তোর মাকে ভীষণ ভালোবাসি। বাবার কথা শুনে আমার রক্ত টকবক করে ফুটতে লাগলো, কারণ আমি প্রতিদিন তার ভালোবাসার দৃশ্য দেখতে পেতাম। কিন্তু বাবাকে কিছুই বলতে পারলাম না, তাই চুপচাপ স্কুলে চলে গেলাম। স্কুলে পড়াতে গিয়ে শিক্ষক আমাদের বোঝাচ্ছিলেন, সম্পূর্ণ সত্য না জেনে কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। অর্ধসত্য সবসময় বিপজ্জনক, যা একজন মানুষকে ধ্বংস করে দেয়। শিক্ষকের কথা আমার মনে আর একটা নতুন দরজা খুলে দিল। ভাবলাম বাবার পুরো সত্যটা জানতেই হবে। তারপর আমি আমার মাকে বাবার হাত থেকে বাঁচাবো। রহিম চাচা আমাকে কথা দিয়েছিলেন যে তিনি সব সময় আমাকে সাহায্য করতে প্রস্তুত। আমার মা একদম আমার মতো। আমার বয়স 15 বছর, কিন্তু চেহারায় আমি ঠিক আমার মায়ের মতো হয়ে গেছি। পরের রাতে আমি নিজেই মাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পড়িয়ে গেলাম এবং মায়ের কাপড় পরে মুখ ঢেকে বাবার ঘরে গেলাম। বাবার ঘরে একটা ছোট্ট বাল্ব জ্বলছিল। অন্ধকারের কারণে বাবা আমাকে মা ভেবেছিলেন। আমি খুব খুশি যে, শর্মা, আজ তুমি নিজেই আমার রুমে এসেছো। বাবা খুব খুশি হয়ে আমার কাছে এসে বললেন। বাবা আমার হাত ধরে আমাকে তার সামনে বসালেন। বাবার সামনে বসে আমার শরীর কাঁপছিল। আমি জানতাম না এরপর তিনি আমার সাথে কি করবেন, কিন্তু আজকে পুরো সত্যটা জানতেই হবে। বাবা খুব মিষ্টি করে বলতে লাগলেন, শর্মা, মেয়ে বড় হয়েছে। এই কথা বলে তুমি আমার থেকে এতটাই দূরে সরে গেছো যে তোমাকে জোর করে আমার রুমে রাখতে হয়। তোমার উপর আমারও কিছু অধিকার আছে। আমিও জানি যে আমাদের মেয়ে বড় হয়েছে, কিন্তু সে তো ছোটও না যে ও বুঝতে পারবে না। বাবা মা এক ঘরেই থাকে। সারাদিন কাজ করে তুমি ক্লান্ত হয়ে পড়ো। চলো এখন দুজনে আরাম করে একসাথে ঘুমাই। তোমাকে আমার কাছে পেয়ে আমি খুব খুশি। অন্ধকারের কারণে বাবা আমার মুখ দেখতে পাচ্ছিলেন না। বাবা নিজেই আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমার কানে এসে খুব আস্তে আস্তে বললেন, আমার ইনকাম থেকে কিছুটা টাকা জমিয়ে রেখেছি যাতে মেয়ের বিয়ে ভালোভাবে দিতে পারি। তারপর বাবা যে কথা বললেন সেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বাবা বলছিলেন, আমি জানি রহিম আবার আমাদের বাড়ির পথ ধরেছে, কিন্তু শর্মা, আমি তোমাকে বলছি, ও একটা বাজে লোক। ওর উদ্দেশ্য ভালো না। ও আগেও একবার তোমাকে সম্মান নষ্ট করার চেষ্টা করেছিল। এখন আমাদের ঘরে একটা মেয়েও আছে।
অতএব সতর্ক থেকো। বাবা তখন জানতেন না আমি মা না, তার মেয়ে। বাবা খুব আস্তে আস্তে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন এবং কিছুক্ষণ পরেই বাবা ঘুমিয়ে পড়েন। অনেকক্ষণ আমি বাবার পাশে শুয়ে রইলাম, কিন্তু বাবা যখন গভীর ঘুমে, আমি তখন নিঃশব্দে উঠে রুম থেকে বের হয়ে গেলাম। বাবা এমন কিছু করেননি যাতে আমি কিছু বুঝতে পারি। তাই রহিম চাচা আর মাকে নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জাগতে শুরু করলো। পরের দিন সকালে বাবার চেহারা মায়ের সাথে রাত কাটানোর পর যেমন থাকে তেমনই ছিল। আমি চুপচাপ বাবার দিকে লক্ষ্য রাখছিলাম, কিন্তু বাবার মনোভাবে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছিলাম না। স্কুল থেকে ফেরার সময় রহিম চাচার গাড়ি বাড়ির বাইরে পার্ক করা ছিল। আমি সবসময় দূর থেকে হ্যালো বলে ঘরে ঢুকতাম, কিন্তু আজকে আমি চোরের মতো ঘরে ঢুকলাম। মা আর রহিম চাচা একসাথে আমার রুমে বসে গল্প করছিলেন। তারা আমার উপস্থিতি টেরও পায়নি। আমি নিজের কানে যা শুনলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কল্পনাও করতে পারিনি যে সত্যিটা জানতে আমি ব্যাকুল হয়েছি সেটা এতটা ভয়ঙ্কর। মা হাসতে হাসতে রহিম চাচাকে বলছিলেন যে আমি মেয়ের মনে ওর বাবার বিরুদ্ধে ঘৃণার বীজ বপন করে দিয়েছি, আর এখন সেই সময় বেশি দূরে নয় যেদিন আমার মেয়েই ওর বাবার বিরুদ্ধে দাঁড়াবে। এই বুড়ো আমাকে জোর করে তার সাথে সেই সম্পর্ক বেঁধে রাখতে পারবে না। এখন তার থেকে দূরে থাকতে চাই, কিন্তু সে আমাকে জোর করে তার রুমে নিয়ে যায় এবং আমার সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘর থেকে বাইরে বেরোনোর সময় আমি আমার চেহারা খারাপ করে নেই। আমি মেয়ের মনে গভীরভাবে গেঁথে দিয়েছি যে ওর বাবা আমার উপর অত্যাচার করে। একদিন আমি নিজে আমার কাপড় ছিঁড়ে ফেলি। আমি চাই যখন আমি এই বুড়োর থেকে আলাদা হতে চাইব, তখন আমার মেয়ে আমার ঢাল হয়ে দাঁড়াক, যাতে আমাকে আমার মেয়েকে ছেড়ে না যেতে হয়। সে আমার নির্দেশ হওয়া এবং ওর বাবার নিষ্ঠুরতার গল্প সবাইকে বলবে, আর আমি মেয়েকে নিয়ে তোমার জীবনে যোগ দেব। রহিম চাচা হাসতে লাগলেন এবং বললেন, হ্যাঁ, আমিও মেয়েকে বলেছি যে যখনই আমার সাহায্যের দরকার হবে আমি আসব। মা রহিম চাচাকে বলতে লাগলেন, তুমি যেন আবার আগের মতো আমাকে ছেড়ে যেও না। এর আগেও একবার তুমি আমাকে মাঝপথে ছেড়ে গিয়েছিলে। সেই সময় আমার স্বামী আমাকে ক্ষমা করে দিয়েছিল, তাই রক্ষা। রহিম চাচা মায়ের হাতে হাত রেখে বললেন, আমি বাধ্য হয়ে তোমার হাত ছেড়েছিলাম, কেননা আমার বাড়ির লোকেরা বিবাহিত মহিলার সাথে আমার সম্পর্ক মেনেই নিতে চায়নি। কিন্তু এখন আমাকে আটকানোর কেউ নেই। আমি তোমাকে এবং তোমার মেয়েকে হৃদয় দিয়ে আগলে রাখবো। মেয়ে যেন কোনোভাবে না জানতে পারে যে তার বাবা নিষ্ঠুর না। আমরা তাকে নিষ্ঠুর প্রমাণ করতে চাই। মেয়েই পারে আমাদের দুজনকে এক করতে। মা এবং রহিম চাচা ভেবে নিয়েছে যে তাদের পরিকল্পনা মতোই সবকিছু হবে। দুজন হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে, আর আমি অবাক হয়ে গেছি। আমার মা শুধু আমার সাথেই না, আমার বাবার সাথেও চিটিং করছে, সেটাও আমার বাবার বাড়িতে বসেই। পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করত আর নতুন সম্পর্ক প্ল্যান করছিল। আমার মনে পড়ে গেল বাবার কথা। রহিম আগেও আমাদের সংসার নষ্ট করার চেষ্টা করেছিল। অনেক কিছু জেনে গেছি, তাই রুমে ঢুকে পড়লাম। আমাকে দেখে মা আর রহিম চাচা চমকে উঠলেন, কিন্তু কিছুক্ষণ পর নিজেদেরকে সামলে নিলেন। রহিম চাচা আমার দিকে ক্যাডবেরি চকলেট এগিয়ে দিলেন। আমি চকলেটের দিকে না তাকিয়ে মায়ের মুখের দিকে তাকালাম এবং কড়া সুরে জিজ্ঞেস করলাম, তোমাকে আমার বলতে হবে, না হলে তোমার সাথে বাবার ব্যাপারটা কি? মা বুঝতে পেরেছে যে তার মিথ্যা প্রকাশ পেয়ে গেছে, তাই কোনো দ্বিধা ছাড়াই আমাকে পুরো সত্য বলতে লাগলো। মা বিয়ে আগে চাচাকে ভালোবাসতেন, কিন্তু তাকে বিয়ে না করে রহিম চাচা দুবাইয়ে গিয়ে কাজ শুরু করেন আর মায়ের ভালোবাসার পেছনে ফেলে নিজের কেরিয়ারকে বেছে নেয়। যৌবনে প্রথম ভালোবাসার রং মায়ের হৃদয় রয়ে গেছে। মায়ের পরিবারের সদস্যরা মায়ের চেয়ে 15 বছরে বড় বাবাকে মায়ের জন্য পছন্দ করেন। বাবার গায়ের রং কালো আর রহিম চাচা ছিলেন সুদর্শন। মায়ের সাথে বাবার সম্পর্ক ছিল পারিবারিক ইচ্ছা অনুযায়ী, আর মা তার পারিবারিক লোকজনের চাপে বাবাকে বিয়ে করলেও তাকে কখনোই মন থেকে মেনে নিতে পারেনি। এই জোরপূর্বক সম্পর্কটা মায়ের জন্য বোঝার মতো ছিল, কিন্তু মা এই সম্পর্কটা কোনো রকমে চালিয়ে যাচ্ছিলেন।
বিয়ে মাত্র ১ বছরের মাথায় মায়ের কোলে আমি এলাম। মায়ের বিয়ের ৮ বছর পর রহিম চাচা দুবাই থেকে কয়েকদিনের জন্য ফিরে আসেন। মাকে দেখে তার মনে আবার আবেগ জেগে ওঠে। মাও তার শৈশবের প্রেম এবং আবেগের তাড়নায় বাধ্য হয়ে গোপনে রহিম চাচার সাথে দেখা করতে শুরু করেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই রহিম চাচার মা বিষয়টি জানতে পেরে যান এবং তিনি পুরো পরিবারের সামনে মায়ের সম্মান নষ্ট করতে চাইলেন। বাবা সত্যিকারের অর্থে মাকে ভালোবাসতেন, তাই তিনি মাকে অপমানের হাত থেকে বাঁচান আর এই সব কথাকে মিথ্যা প্রমাণিত করে দেয়। রহিম চাচা আমার মাকে থামাতে না পেরে তিনি রহিম চাচাকে চাপ দিয়ে আবার বিদেশে ফেরত পাঠিয়ে দেন। প্রেমের আবেগ যুদ্ধের মতো হয়ে গিয়েছিল। ১ বছর আগে রহিম চাচা আবার মায়ের আবেগকে জাগিয়ে তোলেন। চাচা চিরদিনের জন্য দেশে ফিরে আসেন এবং আর একবার মায়ের জন্য পাগল হয়ে মায়ের পিছনে পড়েন। মা তো প্রথম দিন থেকেই বাবাকে পছন্দ করতেন না। আমাদের অবস্থা তেমন ভালো ছিল না। যেখানে রহিম চাচার কাছে দুবাইয়ের টাকা ছিল, বাবাকে ছেড়ে যেতে মায়ের কোনো কষ্ট হতো না। কিন্তু সমস্যা হলো, বাবা আমাকে খুব ভালোবাসতেন এবং মাও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। তাই মা ইচ্ছাকৃতভাবে এই পুরো খেলাটি খেলছিলেন আর আমার চোখে বাবাকে নিষ্ঠুর প্রমাণ করতে চেয়েছিলেন। মা সহানুভূতি নিয়ে আমাকে তার সাথে নিয়ে যেতে চেয়েছিলেন। অতএব সে বাবাকে আমার সামনে একজন অত্যাচারী বলে প্রমাণিত করতে চেয়েছিল আর নিজেকে একজন অত্যাচারিত হিসেবে দেখাতে চেয়েছিল। আমি এত বছর ধরে দেখেছি যে বাবা কখনো আমাদের সাথে উঁচু স্বরে কথা বলেনি। তাহলে সে কিভাবে মাকে বন্ধ করে নির্যাতন করতে পারে? আমি মাকে সাপ সাপ বলে দিলাম, তুমি যদি তার সাথে তার বাসায় যেতে চাও তাহলে যেতে পারো, কিন্তু আমি আমার নির্দোষ ও সাদাসিধে বাবাকে ছেড়ে যেতে পারবো না। রহিম চাচা আগেই মাকে দুবার ধোঁকা দিয়েছিল। আমি বুঝতে পারছি না আমার মা তৃতীয়বারের তার কাছ থেকে কিভাবে আশা করতে পারে। আজ প্রথম রহিম চাচার চোখে শুধু নিজের কামনা দেখলাম এবং আমি জানতাম যে তার ইচ্ছা পূরণ হয়ে গেলে পরে মা তার কোনো কাজে আসবে না। মা আমাকে ভবিষ্যতে সুন্দর স্বপ্ন দেখিয়ে আমাকে বাবাকে ছেড়ে তার সাথে যেতে বাধ্য করতে চেয়েছিলেন। কিন্তু বাবাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, কারণ আমার জন্য আমার বাবা সব কিছু। যদি আমি পুরো সত্যিটা না জানতাম তাহলে হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম। কিন্তু আল্লাহকে অনেক ধন্যবাদ, আমি নিজের চোখে সব দেখেছি এবং কানেও শুনেছি। কিন্তু মা চাচার সাথে যেতে রাজি ছিলেন, কিন্তু যখন রহিম চাচা দেখলেন যে তিনি কোনোভাবে আমাকে রাজি করতে পারেন না এবং আমি মায়ের সাথে যাব না, তখন তিনি আবার আমার মাকে ছেড়ে চলে গেলেন। এবার মা বুঝতে পারেন যে রহিম চাচা মায়ের জন্য না, আমার জন্য আমাদের বাড়িতে ঘুরতেন। তিনি খুব চালাক এবং বাটপার। তিনি আমার মায়ের ভালোবাসাকে তার স্বার্থের জন্য ব্যবহার করার কথা ভেবেছিলেন। মা যখন বুঝতে পারলেন যে তিনি আবেগে ভেসে গিয়ে কতটা ক্ষতি করতে যাচ্ছিলেন, আমি আর মা যদি তার সাথে যেতাম তাহলে ওর মা যেভাবে আমার মায়ের ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল সেভাবেই তিনিও আমার সম্মান নষ্ট করতেন। জানি না আমরা মা মেয়ে কোন ভালো কাজ করেছিলাম যে আল্লাহ এই শয়তানের হাত থেকে আমাদের বাঁচিয়ে দিয়েছেন। রাতে বাবা বাড়ি ফিরলে মা নিজেই বাবার জন্য খাবার তৈরি করলেন এবং বাবার ঘরে নিজের বিছানাও করেন। বাবা দেখে খুব খুশি হলেন। বাবা সত্যি মাকে খুব ভালোবাসতেন এবং এটা তার ভালোবাসাই ছিল যে আজ পর্যন্ত মায়ের ভুলগুলি ক্ষমা করে এসেছে। এত বছরে এই প্রথম মা তার ভুল বুঝতে পেরেছেন আর তাই তিনি মনে প্রাণে বাবাকে আপন করে নিয়েছিলেন। পরের দিন সকালে বাবা আর মা হাসতে হাসতে ঘর থেকে বের হলেন এবং আমার মন শান্তিতে ভরে উঠল। অনেক সময় ভালোবাসার নামে আমরা এতটা প্রতারিত হই যে কাউকে মুখ দেখাতে পারি না। প্রেম হয় বিয়ের পরেই, যেখানে মানুষ একে অপরের ঢাল হয়ে একে অপরকে রক্ষা করে। ধন্যবাদ বন্ধুরা।